ডিপিএস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবপ্রিয়। 25 ফেব্রুয়ারি 2024 দুটো দিনের ছুটি আছে। তো এই ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি আজকে ভেতরকণিকার উদ্দেশ্যে। ভেতরকণিকাতে অনেকগুলো স্পট আছে, তার মধ্যে আমরা মেনলি যাব হাবলিকাটিতে। তো বন্ধুরা আমাদের সঙ্গে দেখতে থাকুন হাবলিকাটি কীভাবে পৌঁছবেন এবং সেখানে পরিবেশ কীরকম, সমস্ত রকম ইনফরমেশান আপনাদেরকে দিতে থাকবো। আমরা এসছি আমাদের 4 জন কলিগের সঙ্গে। আসুন পরিচয় করিয়ে দিই। মেদিনীপুর থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 6টার দিকে, এখন বালাসোরে পৌঁছেছি 9টার সময়। আপাতত এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার এগিয়ে যাব। আমাদের সঙ্গে আছে ইন্দ্রজিৎ আর অসিত। চলুন বন্ধুরা দেখতে থাকুন আমাদের সঙ্গে পুরো হাবলিকাটির ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সমস্ত রকম ইনফরমেশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কেমন লাগছে? বালাসোর থেকে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে গুপ্তি। এই গুপ্তিতেই আমাদের পারমিশন করাতে হবে এবং এখান থেকে বোট নিতে হবে। এই বোট আবার দুরকম হয়, সরকারি এবং বেসরকারি। আপনারা যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ভদ্রক পর্যন্ত ট্রেনে পৌঁছতে হবে। সেখান থেকে প্রায় 100 কিলোমিটার এই গুপ্তি। এই রাস্তাটা কিন্তু প্রাইভেট কার ছাড়া কোনো উপায় নেই। আর যদি আপনারা প্রাইভেট কার নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু ভদ্রক থেকে পাট্টামুন্ডি রাজনগর হয়ে ঘুরে আসতে হবে। প্রায় 2টো বাজে বন্ধুরা। আমরা 10টার সময় বেরিয়েছিলাম বালাসোর থেকে ব্রেকফাস্ট করে। তো অনেকটা সময় লাগলো, কারণ রাস্তা লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। কারণ এই গুপ্তি পর্যন্ত আসতে গিয়ে আমাদের একটু প্রবলেম ফেস করতে হচ্ছিল, এই জন্য যে গুপ্তি পর্যন্ত বাই বোট আসা যায়, আবার বাই রোড আসা যায়। তো বাই বোটে এলে অনেক শর্ট হয়। তো আপনারা যদি বাই বোট আসতে চান সেক্ষেত্রে অন্য রুট, আর যদি বাই কার আসেন তাহলে আপনাদেরকে ঘুরে রাজনগর হয়ে এই গুপ্তি পৌঁছতে হবে। তো রাজনগর হয়ে গুপ্তি পৌঁছে এই দেখুন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনাদেরকে পারমিট ইস্যু করাতে হবে। পারমিট ইস্যু করে নিয়ে এখান থেকে বোট নিয়ে আমাদেরকে যেতে হবে হচ্ছে হাবলিকাটি নেচার ক্যাম্পের। আমাদের বুকিং এখানে দেখানোর পরে আমরা এই প্রাইভেট এবং গভর্নমেন্ট বোটের ব্যাপারটা জানতে পারলাম। এটা আমাদের আগে জানা ছিল না। দেখুন ট্যারিফটা এখানে দেয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। যে ট্যারিফটা আপনারা দেখলেন এটা হচ্ছে গভর্নমেন্ট বোটের রেট চার্ট। আর এই যে রেট চার্টটা দেখছেন, যদি আপনাদের কোনো বুকিং না থাকে, আপনারা যদি শুধু বোটিং করতে চান সেক্ষেত্রে এন্ট্রি ফি। হাবলিকাটি যাওয়ার জন্য এই গুপ্তি থেকে যে বোট নিতে হয়, এই বোট এখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুরকম বোট পাওয়া যায়। তো গভর্নমেন্ট বোট আমরা যে সময় পৌঁছেছি এখন 2:30 বাজে। তো এখন অ্যাভেলেবেল কিছু নেই, সেই জন্য আমাদের একটা প্রাইভেট বোট ভাড়া করতে হবে। মোটামুটি 5 বলছে, তো দেখা যাক, সেটা আমরা একটু বার্গেনিং করে ঠিক করব। এই যে দেখুন এখানে প্রাইভেট বোটের একটা রেট চার্ট লাগানো আছে। তো হাবলিকাটি 4,500 লেখা আছে এখানে, গুপ্তি টু হাবলাকাটি। আজকে আমাদেরকে নিয়ে যাবে, আবার আমাদের জন্য রাত্রেবেলা ওখানে বোটটা ওয়েট করবে, কালকে আবার সকালবেলা নিয়ে আসবে। এই পারমিট করাতে টোটাল 250 টাকা আমাদের লেগেছিল। তো 250 টাকার মধ্যে কিন্তু একদিনের গাড়ির পার্কিং চার্জও ধরা আছে। আপনারা কিন্তু পার্কিং চার্জ আলাদা করে অন্য কোথাও দেবেন না। বন্ধুরা এখানে আমাদের প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হলো, কারণ এখানে বোটের অনেক কিছু ব্যাপার আছে। প্রাইভেট বোট, গভর্নমেন্ট বোট, এই সমস্ত কিছু বলছে। তো বলছে সকাল 10টা 10:30টার মধ্যে এলে একমাত্র গভর্নমেন্ট বোট পাওয়া যাবে, যেটাতে 2000 টাকা নেয়, 20 জন অবধি যেতে পারে। তো আমরা যে সময় পৌঁছেছি বলছে এই সময় কোনো রকম গভর্নমেন্ট বোট অ্যাভেলেবেল নেই, সেই জন্য প্রাইভেট বোটে নিতে হবে। আর আমাদের যেহেতু একটু বেলা করে পৌঁছবো, সেই জন্য আমরা কালকে ওখান থেকে বলেছি 12টার সময় বেরোবো। তো ওরা 10টার সময় বেরোলে 4,500 প্লাস 500 মানে 5,000 নেবে। আর আমরা যেহেতু 2 ঘন্টা আরও এক্সট্রা থাকবো, সেই জন্য প্রথমে তো পুরো একদিনের চার্জ বলছিল, সেটা কমে এখন 1,500 টাকা হয়েছে। তো এইসব ঝামেলাগুলো এখানে আছে, সেগুলো আপনারা মাথায় রেখে আসবেন যে গভর্নমেন্ট বোটে যেতে গেলে অবশ্যই কিন্তু ভোরবেলার দিকে আসবেন, নাহলে কিন্তু এরকম পয়সা দিয়ে যেতে হবে। আর এখান থেকে প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগে হাবলিকাটি অবধি পৌঁছাতে। যাক চলুক, বেড়াতে আসা রাতগুলো এই জিনিসগুলো ভেবে কাজ নেই। আমরা এখন একটা প্রাইভেট বোট নিয়েছি, মানে 4 জনেই আমরা একটা প্রাইভেট বোট নিয়ে এখন চলে যাব হাবলিকাটির দিকে। প্রায় 2.5-3 ঘন্টা বোট রাইড এনজয় করতে করতে। আর এই বোটের যেতে যেতেই আমরা দেখতে পাবো আশা করছি এখানে যেটা বিখ্যাত সেটা ওই ক্রোকোডাইল। তো চলুন বন্ধুরা দেখা যাক আমাদের বোট জার্নি। এই হলো বন্ধুরা গুপ্তি বোট ঘাট। এইখান থেকে আমাদের বোট ছাড়বে
এখন ভাটা চলছে, তাই জল অনেকটা নিচে। আর আপনাদের সুবিধের জন্য একজন প্রাইভেট এবং একজন গভর্নমেন্ট বোট ড্রাইভারের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজনে আপনারা আসার আগে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর বন্ধুরা, এটাও বলে রাখি যে গুপ্তি সকালবেলা পৌঁছানো কিন্তু খুব মুশকিল, কারণ ভদ্রক থেকে এই 100 কিলোমিটার খুব ইন্টেরিয়ার রাস্তা, সেখানে প্রাইভেট কার ছাড়া কিন্তু কিচ্ছু আসে না। তাহলে একদিন ভদ্রকে হয় ওয়েট করতে হবে, আর নাহলে ভদ্রকে মাঝরাত্রে পৌঁছে তারপরে আসতে হবে, মানে নাইট জার্নি করে। আমার মনে হয় সেটা কিন্তু সম্ভব নয়, তাই অনেকটা বাধ্য হয়েই কিন্তু এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্টদেরকে এই প্রাইভেট বোটই অ্যাভেল করতে হয়। অনেক কথা, অনেক ঝামেলা করার পরে শেষ পর্যন্ত 6,500 টাকাতে রফা হয়েছে। কাল 12:30টার সময় আমাদেরকে নিয়ে ফিরবে। তো আমাদের এটা বুকিং করতে হলো প্রাইভেট, সেই জন্য একটু কস্টলি পড়ে গেল বন্ধুরা। তো আপনারা যদি গ্রুপে অনেক বেশি থাকেন তাহলে গায়ে লাগবে না, আর না হলে চেষ্টা করবেন সরকারি বোট ধরতে। তবে সরকারি বোট খুব কম, মাত্র 2টো আছে, তাও বলছে একটা ওয়ার্কিং আর একটা অন্য কাজে চলে। এসব ব্যাপার আমরা এখন ওসব ভুলে আমাদের রাইডটা এনজয় করি। বুঝতেই পারছেন আমরা আমাদের প্রয়োজন মতো জল নিয়ে নিয়েছি একদিনের মতো, কারণ ওখানে যে জলটা পাওয়া যাবে সেটা কেমন জানি না। আর ধরুন এই রাস্তাটা প্রায় 2.5-3 ঘন্টা, কম নয়। তো এই রাস্তাটায় কিন্তু বন্ধুরা সাফিসিয়েন্ট জল এবং টুকটাক খাবার আপনারা নিয়ে অবশ্যই বোটে উঠবেন, নাহলে কিন্তু পথে প্রবলেম হতে পারে। তবে দেখতেই পাচ্ছেন এই বোটগুলোতে ওঠাও কিন্তু একটু সমস্যা, মানে এখন এই ভাটা চলছে বলে জোয়ারের সময় খুব একটা প্রবলেম হয় না। এই ভাটার সময় অনেকখানি নেমে এসে তারপর জেটিতে উঠে এই ওয়াটার অ্যাম্বুলেন্সটা ক্রস করে ওপাশে যে কাঠের বোটটা আছে ওইখানে আমরা পৌঁছবো। এই হলো এখানকার বোটের এই ভেতরে বসার ব্যবস্থা। দেখুন 3 দিকে বেঞ্চ ফেলা আছে, আর চারিদিকে ত্রিপল দেওয়া আছে বৃষ্টির সময় নামিয়ে নেওয়ার জন্য। রোদের তেজ খুব একটা নেই, সঙ্গে ঠান্ডা বাতাস, তাই আমরা ভেতরে আর না বসে চলে এলাম 4 জনে বোটের ছাদে। उससे भी दूर जाएंगे, वो जो जगह वहीं जाएंगे। বোটগুলোতে ছোট্ট এক টুকরো ওয়াশরুমও আছে, তবে নিচটা যেহেতু ওপেন তাই বন্ধুরা একটু সাবধানে ব্যবহার করবেন। এটা দারুণ ফিলিংস হচ্ছে বোটের ছাদে বসে। মানে 2.5 ঘন্টা জার্নি, তো প্রথম দিকটা ভালো লাগলো, সেখান দিকটা মনে একটু বোরিংই লাগবে। আমাদের এই দুটোর সময় পৌঁছানোর জন্য একটু পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। দেখ, তো অসুবিধা কিছু নেই, ওখানে গিয়ে ইভিনিংটা এনজয় করা যাবে। আসুন বন্ধুরা, বোট রাইডিং করতে করতে আপনাদের এই ভেতরকণিকা ট্রিপের একটা কম্প্যাক্ট গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। উড়িষ্যার কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্টে, যেখানে ব্রাহ্মণী, বৈতরণী, ধামড়া এবং পাঠশালা নদী যে অঞ্চলটাতে বে অফ বেঙ্গলে এসে মিশেছে, তারই চারপাশে তৈরি হয়েছে এই ম্যানগ্রোভ রিজার্ভ ফরেস্ট। সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যেগুলো প্রায় 23 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, এবং চিতল হরিণ হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্টের মুখ্য আকর্ষণ। এছাড়াও বিভিন্ন রকম ভারতীয় সাপ ও অলিভ রিডলে টার্টেল এখানে বাস করে, কিন্তু আমরা তার দেখা পাইনি। তবে আমরা ডলফিন দেখতে পেয়েছিলাম একদম সকালের দিকে হাবলিকাঠিতে সমুদ্রের মধ্যে। আসুন এবার দেখে নিই ভেতরকণিকা ট্রিপে আপনারা কোথায় কোথায় রাত্রিবাস করতে পারেন। যদি আপনারা সরকারি অ্যাকোমোডেশন চান তাহলে সেখানকার ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সরকারি অ্যাকোমোডেশন আছে টোটাল 3টে জায়গায়। প্রথম হচ্ছে গুপ্তি, যেখান থেকে আমরা বোট স্টার্ট করলাম, তবে সে জায়গাটা আমার খুব একটা পছন্দ হয়নি। আর দ্বিতীয় হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি হাবলিকাঠি, সব থেকে ইন্টেরিয়ার নেচার ক্যাম্প হচ্ছে এইটা। এছাড়াও আছে দংমাল, আমরা যাব তখন দেখাবো আপনাদের। আর দেখুন অনেকটা দূর থেকে তোলা একটা ছোট্ট মতো কুমির কিন্তু এখন রোদ পোহাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের অনেক দূর থেকে তোলা বলে ছবিটা খুব একটা স্পষ্ট নয়। আর একটু পরেই আমরা দেখা পেলাম আরেকটি বড় কুমিরের। এটার দৈর্ঘ্য কিন্তু প্রায় 20 ফুট মতো হবে। যখন ভাটা থাকে এই ভাটার সময়তেই কিন্তু এদেরকে দেখতে পাবেন। জোয়ারের সময় জল কিন্তু অনেকটা উপরে উঠে যায়, তখন আর এই নদীর পাড়ে কুমিরে শুয়ে থাকার দৃশ্যটা দেখতে পাবেন না। আর এটা কিন্তু একমাত্র সম্ভব হয় বিকেলের দিকে এলেই, কারণ সকালের দিকে কিন্তু জোয়ার থাকে। আর যদি আপনাদের ফটোগ্রাফির শখ থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা ভালো জুম হয় এরকম কোনো ক্যামেরা ইউজ করবেন, কারণ ছবিটা অনেক দূর থেকেই তুলতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, ক্যামেরা থাকলে একটু সাবধানে আনবেন, কারণ ক্যামেরার জন্য কিন্তু ভাড়াটা অত্যাধিক বেশি। যাই হোক, সূর্যাস্ত দেখতে দেখতে আমরা প্রায় 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম হাবলিকাঠির বোটিং পয়েন্টে। আপনাদেরকে ম্যাপে দেখাই জায়গাটা ঠিক কোন জায়গায়। দেখুন তীরচিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। মূল নদী থেকে খাড়ির মধ্যে প্রবেশ করে ওই তীরচিহ্ন দেওয়া অংশটা কিন্তু হেঁটে কিংবা টোটোতে অথবা বাইকে করে যেতে হয়। মূল নদী থেকে এই খাড়িটার মধ্যে ঢোকার যে কানেক্টিভিটি, সেটা গুগল ম্যাপে না দেখালেও বাস্তবে কিন্তু আছে।
প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগে গেল, আমরা পৌঁছে গেলাম হাবলিকাঠি বোট ঘাটে। আমাদের সকলের খুব খিদেও পেয়ে গেছে। আজকে দুপুরবেলা শুধু চাল ভাজা খেয়েছি, কারণ গুপ্তিতে কিন্তু লাঞ্চ করার কোনো রকম ব্যবস্থা নেই। আর এই ভাটার সময় নৌকোতে ওঠা এবং নামা দুটোই কিন্তু বয়স্ক মানুষদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। প্রায় 6টা বেজে গেছে, তো অনেকক্ষণ সময় লাগলো আসতে, প্রায় 2.5 ঘন্টা বলেছিল, তার বেশিও লাগলো। আর এই সন্ধেবেলা আমরা এই জেটি ঘাটে এসে এখন পৌঁছালাম। এই দেখুন এই জেটি ঘাট হাবলিকাঠির। তো এইখান থেকে কিন্তু আবার 2.5 কিলোমিটার এখনও হাঁটতে হবে। তো এখানে আমরা যেখানে বুকিং আছে, মানে ইকো ট্যুরিজম উড়িষ্যা গভর্নমেন্টের, ওনাদের টোটোটা খারাপ হয়ে গেছে বলছেন, তো ওনারা সাইকেল আর বাইক পাঠিয়েছেন। আমাদের দুজন এখন চলে যাচ্ছেন বাইকে করে। আমরা পরের ট্রিপে যাব। এই 2.5 কিলোমিটার, নাহলে কিন্তু এই রাস্তা দিয়ে পুরো হেঁটে হেঁটে যেতে হয়। তো এই হলো এখানকার সিচুয়েশান, এখানকার সিস্টেম। আপনারা এগুলো অবশ্যই মাথায় রাখবেন। বাইকের সেকেন্ড ট্রিপ আসতে আসতে দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় ডুবে গেছে। তো অন্ধকারের মধ্যে আমরা এখন চলেছি হাবলিকাঠি নেচার ক্যাম্পে। আগেও আপনাদেরকে দেখিয়েছি এই তীরচিহ্ন দেওয়া রাস্তাটা, এখন পেরোচ্ছি আমরা বাইকে করে। ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, এসে পৌঁছালাম হাবলিকাঠি নেচার ক্যাম্পে। বুঝতেই পারছেন, আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি যে কেন আমাদের লেট হয়ে গেল। কিছু করার নেই, আপনারা এলে এই ব্যাপারটা অবশ্যই আশা করছি খেয়াল রাখবেন। তো সারাদিন আজকে সেরকম কিছু খাওয়া হয়নি আমাদের, তো আমরা এখন অল্প করে এই সন্ধ্যাবেলা লাঞ্চের যে খাবারগুলো আছে একটুখানি খাবো, তারপরে চলুন আমাদের রুমগুলো দেখাবো। আর এই ডাইনিং হল থেকে এই হচ্ছে এখন সমুদ্রের দিকের ভিউ, বাট পুরো অন্ধকার। কাল সকালে বন্ধুরা আবার আমরা এই পুরো জায়গাটা দেখব। ভাই কেমন হয়েছে? অসাধারণ। হ্যাঁ অবশ্য দাদা, অসাধারণ লাগার কারণ আছে, সারাদিন খাওয়া হয়নি, সন্ধ্যেবেলা খাবার বেলা অসাধারণ লাগবে। এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, দেখুন রান্নাটা সাধারণ মানের, খুব যে ভালো তা নয়, আবার খারাপ তো বলা যাবে না। আর এখানে মাংস কিন্তু টোটালি ব্যান্ড, কারণ এখানে নাকি আগে যে সমস্ত পর্যটকরা আসতো ওনারা বাইরে গিয়ে বলতেন যে এখানে হরিণ, খরগোশ ইত্যাদি সব মাংস পাওয়া যায়। তো তারপর থেকে কিন্তু এখানকার ডিএফও টোটালি মিট জাতীয় সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। আমরা ফোন নাম্বার দিয়ে দেবো এখানকার ম্যানেজারের, আপনারা ফোন করে কথা বলে নিতে পারবেন যে বাইরে থেকে যদি আপনারা সঙ্গে করে নিয়ে আসেন তাহলে রান্না করে দেবে কিনা। আমরা ম্যানেজারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা বাইরে থেকে তাহলে নিয়ে আসবো, তো উনি কিন্তু পরিষ্কার না করেছেন যে মাংস টাইপের কোনো কিছু রান্না করা যাবে না। তাই এখানে কিন্তু শুধুমাত্র মাছ এবং ডিমের উপর দিয়েই লাঞ্চ ডিনার সব সারতে হবে। আর মাছটা কিন্তু মোটেই সামুদ্রিক মাছ নয়, কারণ এখানে মাছ ধরা টোটালি নিষিদ্ধ, সমুদ্রে ডলফিনের জন্য আর নদীতে হচ্ছে কুমিরের জন্য। আর যে মাছটা এখানে সকালবেলা আসে, আমরা যেটাকে বিলাসপুর বলি, সেই মাছই এখানে আসে। আর মাছগুলো যে খুব টাটকা তাও না, কারণ বুঝতেই পাচ্ছেন কতটা দূর থেকে মাছগুলো নিয়ে আসতে হয়। তো এই হচ্ছে এখানকার মোটামুটি খাবার ব্যবস্থা। এখানে 2 রকমের টোটাল ক্যাম্প আছে, একটা হচ্ছে হাবলি টেন্ট আর একটা হচ্ছে ডলফিন হাউস। তো আমরা ডলফিন হাউসটা পাইনি, এই হচ্ছে হাবলি টেন্টের অন্দরমহল। দেখতেই পাচ্ছেন 1 রাত্রি 2 রাত্রি থাকার জন্য যথেষ্ট। তবে গ্রীষ্মকালে কিন্তু দুপুরবেলা এই হাবলি টেন্টটা বেশ গরম হয়ে যায়। আর দেখুন সঙ্গে দিয়েছে একটা চেঞ্জিং রুম, আর তার চারিদিকে অল্প অল্প ফাঁকাও আছে, অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভাগ্য ভালো ঢোকেনি। তবে বাথরুমটা কিন্তু কংক্রিটের এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর জলের ব্যবস্থাও 24 ঘন্টা রানিং ওয়াটার। গুড মর্নিং ফ্রেন্ডস, গতকাল আমাদের এখানে এসে লাঞ্চ করেছি, আপনারা দেখেছেন প্রায় সন্ধ্যে 6টার সময়। তো অন্ধকার হয়ে গেছিলো, তখন আর কিছু দেখাতে পারিনি। এখন ভোরবেলা 6টা বাজে। তো হালকা কুয়াশা আছে, কিন্তু দুর্দান্ত জায়গা বন্ধুরা, আপনাদেরকে দেখাবো। এখানে হাবলিকাঠি টেন্ট আর ডলফিন হাউস যেগুলো আছে, তো ডলফিন হাউসগুলো কিন্তু সব থেকে সুন্দর, মানে একটা দেয়াল ওর কাচের, তো বেডে শুয়ে শুয়ে পর্দা সরিয়ে দিলে সমুদ্র দেখা যাবে, কিন্তু সে সুবিধাটা কিন্তু হাবলি টেন্টে নেই। তো আপনারা অ্যাকর্ডিং বুকিং করতে পারেন, তবে হাবলির টেন্টের থেকে কিন্তু রেন্টটা বেশি ডলফিন হাউসের। আর টেন্ট আছে এখানে 3, 2, 5টা, আর 3টে আছে ডলফিন হাউস। চলুন আমরা একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছি। এইগুলো হচ্ছে এখানকার হাবলি টেন্ট। দেখুন সিমেন্টের র্যাম্প করা আছে, তার উপরে টেন্ট খাটানো।
আর চারিদিকে দড়ি দিয়ে এগুলো বাঁধা আছে, তবে এগুলো কিন্তু খুব একটা সেফ নয়। এগুলো হচ্ছে দেখুন ডলফিন হাউস। আপনাদেরকে বলেছিলাম যে একটা জানলা বেশ বড় কাঁচ দিয়ে তৈরি, আর ঠিক বেডটা উল্টো দিকে আছে, মানে ওই পর্দাটা সরিয়ে দিলেই বেডে শুয়ে শুয়ে সমুদ্র খুব সুন্দর দেখা যাবে। একটু ভুল বলে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি ডলফিন হাউস আছে 3টে নয় 4টে। নির্জন সমুদ্র সৈকতে কয়েকটা দিন কাটানোর জন্য ওড়িশা গভর্নমেন্টের এই বিচের উপরে তৈরি টেন্টগুলো আশা করছি আপনাদের এলে ভালোই লাগবে। অলিভার রিডলি সি টার্টলের একটা হ্যাচারিও এখানে করেছে, তবে এখানে কচ্ছপ দেখতে পেলাম না। তো ডিমগুলো শুনলাম এই বালির মধ্যে রাখা আছে। আর দেখুন চারপাশে লাগানো আছে সোলার প্যানেল। অ্যাকচুয়ালি এখানে পুরো ইলেকট্রিসিটিটাই সোলারে চলে। সকালবেলা আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। এই সেই ডাইনিং এরিয়া যেখান থেকে কাল রাত্রেবেলা আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো অন্ধকার, সেখান থেকে দেখুন কি সুন্দর লাগছে সমুদ্রটা। আর এই যে ভাঙা বিল্ডিংটা দেখছেন, অ্যাকচুয়ালি 40 বছর ধরে এই ক্যাম্পটা চলছে। তো এই বিল্ডিংগুলো আগে ছিল আরও ভেতরে, তো সেগুলো সমুদ্রের ধাক্কায় সব ভেঙে গেছে, এখন আবার নতুন করে পেছন দিকে তৈরি করা হয়েছে। এখানের চেক আউট টাইমটা কিন্তু বেশ আর্লি, মানে 9:30টার মধ্যেই একদম রুম ছেড়ে দিতে হচ্ছে। তো এরা 8টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করে দেয়। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন পরোটা, ঘুগনি, ডিম আর মিষ্টি। রান্নার কোয়ালিটির কথা তো আগেই আপনাদের বলেছি, মোটামুটি সাধারণ মানের রান্না, তবে পরিমাণ কিন্তু যথেষ্ট দেয়, এটা একটা প্লাস পয়েন্ট। মিষ্টি জলের সাপ্লাইয়ের জন্য এখানে করা আছে সাবমার্সিবল, যেটা চলে পুরোপুরি সোলারে। আর এই দেখুন এটা হচ্ছে সেই জলের টাওয়ার যার উপরে জলের ট্যাঙ্কটা বসানো আছে। আর এই হলো এখানকার স্টাফদের থাকার কোয়ার্টার। তো আমরা ভেবেছিলাম 2 ঘন্টা বেশি থাকবো, সেটা না করে আমরা ব্রেকফাস্ট করেই চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ দংমালটা একবার যাব, মানে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক যেটা, সেইখানে একবার যাব। এছাড়াও সকাল সকাল আমাদের বেরিয়ে পড়ার আরও একটা কারণ হলো এই সময় নদীতে জোয়ার চলছে। তো এনারা বললেন আপনারা ভাটার সময় এসেছিলেন, জোয়ারের সময় দেখুন অন্যরকম লাগবে। তো আসুন বন্ধুরা, আমরা দেখব যে জোয়ারের সময় বোট রাইডিং কেমন লাগে। আমরা বাইকে করে আবার সেই জায়গাতেই পৌঁছে গেলাম কাল যেখানে নেমেছিলাম। আসার সময় কিন্তু যেরকম দেখেছিলাম এর তার ঠিক উল্টো রূপ। দেখতে পাচ্ছেন জলটা কতটা উপরে উঠে এসেছে। এই গাছগুলোর শিকড়গুলো বেরিয়েছিল, এখন পুরো গাছের পাতা পর্যন্ত জলটা পৌঁছে গেছে। আসার সময় রাইডটা আমরা বেশ এনজয় করেছি, কিন্তু ফেরার সময় এই জোয়ারের সময় কিন্তু একটু ভয় ভয় লাগছে। বাইরে চড়া রোদ্দুর, সেই জন্য আজকে আর ছাদের উপরে বসতে পারিনি, আমরা সবাই ভেতরে চলে এসেছি। ওড়িশা গভর্নমেন্টের এই নেচার ক্যাম্পগুলো বুকিং কিন্তু একমাত্র ইকোট্যুর উড়িষ্যা থেকেই হয়, যার লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এখানে আমাদের 2টো টেন্ট, একটা লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে আমাদের ভাড়া পড়েছিল প্রায় 8,000 টাকার কাছাকাছি। আমরা এখন প্রবেশ করছি ঠিক যেখানে এই খাড়িটা মূল নদীর সঙ্গে মিশেছে। এই জায়গাটায় কিন্তু বন্ধুরা বেশ ভয় লাগছিল আমাদের। দেখুন যতদূর চোখ যাচ্ছে শুধু জল, তার সঙ্গে ঢেউটাও খুব বেশি, এবং রোলিং এবং পিচিং দুটোই এখানে বেশ ভালো মতো হচ্ছে। দেখুন আমি পাশ থেকে ছবিটা তুলেছি, বোঝা যাচ্ছে মনে হয় যে রোলিং পিচিং দুটোই বেশ হচ্ছে। আর যতদূর চোখ যাচ্ছে পাড় প্রায় দেখাই যাচ্ছে না। তো এই জায়গাটা কিন্তু বেশ থ্রিলিং এই জোয়ারের সময়। কালকে ভাটার সময় এই জায়গাটা ক্রস করেছিলাম, তখন অতটা বুঝতে পারিনি। আপনাদের আগের দিনই বলেছিলাম যে ভাটার সময় একমাত্র কুমির দেখা যায়। দেখুন এই জোয়ারের সময় আমরা কিন্তু এতটা রাস্তা এলাম, প্রায় 35 কিলোমিটার কুপটি থেকে এই হাবলিকাঠি, আমরা কিন্তু একটি কুমিরেরও দেখা পাইনি। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম গুপ্তি জেটি ঘাটে, কাল যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। প্রায় 3 ঘন্টার উপরে লাগলো হাবলিকাঠি থেকে এই গুপ্তি জেটি পয়েন্টে পৌঁছতে। তো বন্ধুরা আমাদের একদিনের যে হাবলিকাঠি ট্যুর ছিল সেটা মোটামুটি কমপ্লিট। তো এই হাবলিকাঠিতে যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে এখান থেকে পৌঁছানোটা, মানে হাবলিকাঠি ওই নেচার ক্যাম্পটাতে পৌঁছানোটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ এই প্রায় 3 ঘন্টা করে সময় লাগছে। আর এখানে যা সিস্টেম, মানে সিন্ডিকেটের মতো সিস্টেম, তো গভর্নমেন্ট বোট থাকলেও আপনাকে বলে দেবে নেই, সেই প্রাইভেট বোট প্রায়, মানে যাতায়াতের খরচটা কিন্তু বেশ বেশি।
মানে 6,000-7,000 টাকা তো লেগেই যাচ্ছে। আর তারপরে আমরা কালকে বলেছিলাম যে একটু লেট করে বেরোবো, তো আজকে আমরা লেট করে বেরোইনি, তো সেই জন্য কিছু টাকা হয়তো আমাদের রিফান্ড করবে, 1,000 টাকা। তাও মোটামুটি ধরুন 5,500 টাকা তো লেগেই গেল আপ ডাউন করতে। প্লাস আবার হাবলিঘাটি থেকে, মানে হাবলিঘাটি জেটি থেকে যে রাস্তাটা গেছে প্রায় 3 কিলোমিটার মতো নেচার ক্যাম্প পর্যন্ত, সেখানেও এদের টোটো খারাপ বলছে, সেখানেও বাইকে করে পৌঁছে দেওয়ার জন্য আলাদা পয়সা। তার মানে জায়গাটা কিন্তু মানে পৌঁছানোটাই বেশ এক্সপেন্সিভ হয়ে যায় এখানে। তো এই জায়গাটা খুব সুন্দর, নো ডাউটলি, আপনারা তো দেখলেন এতক্ষণ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। চলুন দেখি এখান থেকে বেরিয়ে আবার কোথায় যাওয়া যায়। এখন লাঞ্চ করতে হবে, কারণ আজকে আমাদের লাঞ্চ দেয়নি ওখানে, পুরো লিমিটেড। ভেতরকণিকা ট্রিপে আপনাদের আগেই বলেছি যে 3টে জায়গা হচ্ছে মেন গুপ্তি, যেটা আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি, আর এই জেটি ঘাটের পাশেই হচ্ছে এর নেচার ক্যাম্প। তো সেটা আমার খুব একটা পছন্দ হয়নি, আর হাবলিঘাটি থেকে ঘুরে এলাম। আর এখন আমরা যাব হচ্ছে দংমাল। এই দংমাল কিন্তু গুপ্তি থেকে বোটে করেও যাওয়া যায়, কিন্তু আমরা এই 6 ঘন্টা 7 ঘন্টা বোটিং করার পর আর আমাদের বোটিং করার ইচ্ছে নেই। তো আমরা এখান থেকে বাই কারই যাব। ভেতরকণিকা ন্যাশনাল পার্ক যেটা, সেটা কিন্তু ওই দংমালেই আছে। আর আমাদের লাঞ্চও করতে হবে সেখানে গিয়ে, কারণ এই গুপ্তিতে তো লাঞ্চ করার কোনো ব্যবস্থাই নেই। নিজেদের গাড়ি যদি নিয়ে আসেন তাহলে কিন্তু গুগল ম্যাপ বন্ধ করে গ্রামের মধ্যে দিয়ে লোকজনকে জিজ্ঞেস করে করে যাবেন, কারণ রাস্তাটা খুবই গোলমেলে। ভেতরকণিকা ন্যাশনাল পার্কের ঠিক সামনে এই রেস্টুরেন্টটা পাবেন, ট্রাই করতে পারেন। আমাদের এখানকার খাবার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। অতখানি ইন্টেরিয়ার হওয়া সত্ত্বেও হাবলিঘাটির নেচার ক্যাম্পের কিন্তু টোটালি ভর্তি ছিল, কিন্তু এই দাংমালে যে নেচার ক্যাম্প সেটি কিন্তু ফাঁকা। আমরা ভেতরে গিয়ে দেখেছিলাম, আর 40 টাকা টিকিট এই ভেতরকণিকা ন্যাশনাল পার্কে প্রবেশ করার জন্য লাগে। ভেতরে আছে বলতে হোয়াইট সল্ট ওয়াটার ক্রোকোডাইলের একটা হ্যাচারি আছে, যেখানে এই সল্ট ওয়াটার ক্রোকোডাইলগুলোর প্রজনন করানো হয় এবং একটা সার্টেন এজের পরে তাদেরকে নদীতে ছেড়ে দেওয়া হয়। এই হচ্ছে সেই হ্যাচারি, যেখানে ডিম থেকে একটা সার্টেন এজ পর্যন্ত তৈরি করে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। মেন এন্ট্রান্স থেকে এই ন্যাশনাল পার্কের ভেতরে হেঁটে হেঁটে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়, এবং সেখানে আছে একটা খাড়ি, সেই খাড়ি থেকে আবার সেই একই রকম বোটিংয়ের ব্যবস্থা। আরেকটি মুখ্য আকর্ষণ বলতে এখানে আছে হোয়াইট কালারের সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যেটা আমরা দেখতে পাইনি, যার ডিম কালেক্ট করা হয়েছিল 1975 সালে এবং কৃত্রিমভাবে প্রজনন করানো হয়েছিল। দংমাল নেচার ক্যাম্পে থাকলে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখা যায় সারাদিন ধরে। এর ভেতরেই আছে সেই নেচার ক্যাম্প। তো এই পুকুরগুলো দেখছেন, এর মধ্যেও কিন্তু সব কুমিরের বসবাস, সেই জন্য এই কাঁটা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। দেখুন দূরে এক টুকরো দেখা যাচ্ছে, একজন শুয়ে আছে ওখানে। এই ভিতরকণিকা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের আরও চোখে পড়বে এরকম চিতল হরিণ। মানুষ দেখে এরা খুবই অভ্যস্ত মনে হচ্ছে, দেখুন দেখে ভয় পাচ্ছে না। আর এগুলো কিন্তু কোনো খাঁচায় নয়, এমনি জঙ্গলের মধ্যেই ছাড়া আছে। প্রায় 4টে বেজে গেছে। আজকে আমাদের মেদিনীপুর পৌঁছতে প্রায় রাত্রি 11:30-12টা মতো বাজবে। এখন আমরা পৌঁছে গেছি ভেতরকণিকার একদম শেষ প্রান্তে। এখানেই আছে বোটঘাট, মানে এখান থেকেই বোটিং করাতে নিয়ে যাওয়া হয়। আপনারা তো আমাদের পুরো ভিডিওটা দেখলেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর আপনাদের একটা অনুরোধ রইল, আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রিপশন, লাইক এবং শেয়ার করে দেওয়ার, কারণ আপনাদের একটু সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।